বর্তমান সরকার এই ব্যাপারটা বুঝবে যে কেউই আজীবন থাকবে না, তাদেরকে জনগণের কথা শুনতে হবে এবং আমরাই তাদেরকে শোনাতে বাধ্য করবো। জুলাইয়ের মতো যে একটা ঘটনা ঘটেছে, এইটা আসলে আমরা মানে এর ব্যাপকতা বা এর গভীরতা আমার কাছে মনে হয় আমরা আসলেই বুঝি না। মানে আমাদের রাষ্ট্র বা আমাদের সমাজ আসলেই কষ্টটুকু বুঝে সেটা সম্পর্কে আমার দিনে দিনে সন্দেহ আরো বাড়ছে। এবং পার্টিকুলারলি এই সংসদ নির্বাচন হওয়ার পরে সরকার যেভাবে ব্যবহার করছে, যেভাবে তার অবস্থান ব্যক্ত করছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আমাদের অনেকেরই কিন্তু আসলে কৃতজ্ঞতা বোধ নেই। আজকে এখানে যারা 300 এমপি হয়েছে, আমার ধারণা এই 300 এমপির মধ্যে অর্ধেকের বেশি কিন্তু আসলে আজকে যদি জুলাই না হতো, তারা হয়তো জেলে থাকতো, না হলে দেশের বাইরে থাকতো। তারা যে আজকে বড় গলায় কথা বলতে পারছে সংসদে এসে, সেটা কিন্তু আসলে জুলাইয়ের জন্যই হয়েছে, আপনাদের মতো মানুষজনের জন্যই হয়েছে, আপনাদের সন্তানদের জন্যই হয়েছে। তো এইটা আসলে আমরা সাধারণ মানুষ, সাধারণ আমাদের সোশ্যাল লাইফে, পারিবারিক লাইফেও কিন্তু যখন আমরা কোনো একটা বেনিফিট পাই বা কোনো একটা উপকার পাই, আমাদের কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ থাকে, বন্ধু বান্ধবের প্রতিও একটা কৃতজ্ঞতা বোধ থাকে যে তোমার জন্য তো আমি হয়েছি, অতএব বলো তোমার কি লাগবে। বাট আমার কাছে যেটা সবচেয়ে বড় আক্ষেপ বলবো না বা অবাক হওয়ার বিষয়, যে এই যে এখন যারা রাজনীতিবিদরা আছেন, আমি এখানে কোনো দলীয় রাজনীতিবিদদের কথা বলছি না বা কোনো দলকে স্পষ্ট করে বলছি না, আমার কাছে মনে হয় যে সেন্স অফ গ্র্যাটিটিউড বলে একটা জিনিস আছে, এই কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধটার মতো একটা মানবিক একটা গুণ, এই মানবিক গুণটাই বোধহয় ওনারা আসলে হারিয়ে ফেলছে। ইন্টারেস্টিংলি আমাদের বোধহয় বাবর সাহেব, আগে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উনি কিন্তু কয়েকদিন আগে একটা বলেছিল যে আমরা তো আসলে জেলেই মারা যাওয়ার কথা ছিল, আমরা আসলে বাইর হয়েছি এমপি ইলেকশন নির্বাচন করতে পারতেছি আসলে বেসিক্যালি এদের জন্য। ওনারা কিন্তু সবাই আবার অগাস্টের পরে, 5ই অগস্টের পরে যখনই মিডিয়া সাংবাদিক নিয়েছিল, তারা কিন্তু দরাজ গলায় বলেছিল যে আমরা আসলে এই জন্য আমাদের মাসুম বাচ্চাদের জন্যই কিন্তু আমরা আসলে যে কৃতজ্ঞ, মানে চোখে পানি চলে আসছিল, সেই চোখের পানি কিন্তু এখন আমরা দেখছি না। এবং অনেক ক্ষেত্রেই তারা কথা যখন বলে, মানে এসে কথা বলে, মানে আসলে ঠিক আছে ওরা তো করেছে, এখন তো আসলে ওরা কই। এনিওয়ে, তো সেটা বলে আমি শুরু করলাম। এবং দেখেন, আপনারা কিন্তু যারা এখানে এসেছেন, অনেক জুলাই যোদ্ধাদের অর্গানাইজেশন বা শহীদ পরিবারের অর্গানাইজেশন, আমার কাছে ব্যাপারটা খুব ওরকম লাগছে যে আসলে আপনারা কিন্তু অনেকেই হয়তো শুরু করেছিলেন বা একত্রিত হয়েছিলেন যে চিকিৎসার জন্য বা অন্য কিছুর জন্য, কিন্তু এখানে সে এতক্ষণ যারা কথা বললেন, কেউ কিন্তু আপনাদের দাবি নিয়ে কোনো কথা বলেন নাই যে আপনার কি দরকার। আপনি কেউ বলেন না যে আমার 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 সরকার থেকে এই সুবিধা দরকার, আমার একটা বাড়ি দরকার বা আমার মানে চিকিৎসার জন্য দরকার। আপনারা কিন্তু রাষ্ট্রের জন্য যা দরকার তা বলছেন, আমাদের সমাজের জন্য, নাগরিকদের জন্য দরকার, সেটা কিন্তু আপনার নিজের দরকার না, সেটা রাষ্ট্রের দরকার, পুরো সোসাইটির দরকার। তো এই যে আপনারা যেভাবে নিজেদের বাইরে, নিজেদের স্বার্থের বাইরে চিন্তা করতে পারতেছেন, এত কিছু স্যাক্রিফাইস করার পরেও এখানে অনেকেই আহত আছেন, অনেকে তো নিজেদের পরিবারের সন্তান হারিয়েছেন, তারপরেও কিন্তু আমাদের যে রাষ্ট্র চালানোর যা দায়িত্বে আছে, যাদেরকে আমরাই ভোট দিয়েছি, আমাদের ভোটেই কিন্তু তারা এসেছে, সেই সেই সেন্স কিন্তু আমরা দেখছি না। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম যে আমরা সকালবেলায় আজকে একটা প্রোগ্রাম করেছিলাম দুইটা বিষয়ে। আমরা কয়েকদিন আগে আপনারা জানেন মানববন্ধন করেছি, অনেক প্রোগ্রাম করেছি গণভোটের ব্যাপারে, কিন্তু আজকে সকালবেলার প্রোগ্রামটা ভয়েস ফর রিফর্ম থেকে ছিল দুটো ব্যাপারে। সেখানে সারা তুষার কিছু কভার করেছে যে ইস্যুগুলো, একটা তো হচ্ছে গুমের ব্যাপারে। আমরা জানি যে গুমের ব্যাপারে যে কয়েকটা আইন হয়েছিল, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, সেটার ব্যাপারে সরকারের অবস্থান, এবং যেটা শহীদুল আলম ভাই সকালেও বলেছে, আজকেও হয়তো বলবে, যে সরকারের অবস্থানটা কি, এবং কিছুটা আমি বলবো যে এটা খেলো অবস্থান, যেটা কিছুটা ফ্যাকচুয়ালি ইনকারেক্টও, যে বলা হয়েছে যে 10 বছরের কারাদণ্ড, আসলে এটা মিসরিপ্রেজেন্টেশনে ওই গুম অর্থাদেশে কিন্তু মানে মৃত্যুদণ্ড, কারাদণ্ড কিন্তু আছে, তো সেটা এক ধরনের মিসরিপ্রেজেন্টেশন আছে। আর সরকার থেকে বলা হয়েছে যে আরো বেশি করে, মানে এটাকে আরো পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারা ওটা করবে। তো সেটা তো এই আইন, এই অধ্যাদেশকে করলেও তো এটা চেঞ্জ করা যায় ভবিষ্যতে, তাই না? তো সেটা কোনো আসলে যুক্তি হতে পারে না।
তো আর আরেকটা ব্যাপার নিয়ে আমরা আসলে সকালবেলা কথা বলেছি, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে ওরকম কথা হয়তো হয়নি, কারণ একটু টেকনিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে বেসিক্যালি বিচার বিভাগের স্বাধীনতা। কারণ বিচার বিভাগের স্বাধীনতাটা কিন্তু আসলে গত প্রায় কয়েক যুগের, প্রায় 30-40 বছরের মাজদার হোসেন মামলার পর, আমাদের এখানে আইনজীবীও আছেন, ওনারা আরো ভালো বলতে পারবেন, সেখান থেকে কিন্তু আসলে এক ধরনের সিভিল পলিটিক্যাল এক ধরনের ঐক্যমত কিন্তু তৈরি হয়েছে যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা আনতে হবে, এবং এটা কিন্তু সংবিধানেও বলা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা করতে হবে। তো সেই রেসপেক্টে অন্তর্বর্তীকালীন সরকার চারটা অধ্যাদেশ করেছিল। একটা ছিল কি, যে বিচারক নিয়োগের অধ্যাদেশ, আরেকটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট, এবং সেটারও আরেকটা মানে সংশোধিত অধ্যাদেশ। তো যেই 20টা অধ্যাদেশ 133টার মধ্যে মাত্র 4টা অধ্যাদেশ কিন্তু একেবারে বাতিল ঘোষণা করা হয়েছে বা বাতিল হয়ে যাবে এই 12 তারিখের পরে। তার মধ্যে কিন্তু এই 4টা। তো বিচার বিভাগের অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা আসলে কে না চায়? বিএনপিও কি কখনো বলেছে তার বিচার বিভাগের স্বাধীনতা চায় না? ফর্মালি কি বলেছে? এবং আমি তো আসলে সংস্কার কমিশনের যে টেলিভাইজ রিপোর্টগুলো ছিল, আমাদের এখানে অনেকেই হয়তো ছিলেন সেগুলিতে, সারা তুষারও কয়েকটা প্রোগ্রামে ছিলেন। সেখানে কিন্তু সালাউদ্দিন সাহেব অনেকবার বলেছে যে এই যে বিচার বিভাগের যে একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারির ব্যাপারে, আমিও তখনও কিন্তু ওনাদের কোনো এটাতে নোট অফ ডিসেন্টও নাই। তো কেন হঠাৎ করে এমন কি হলো যে এই 4টা অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব এসেছে? তো সেটা আসলে আমি সেদিন হিসাব মিলাতে পারি না। সেদিন আরেকটা সেমিনারে বলছিলাম, আমি একটাই হিসাব মিলাতে পারি আসলে, যে বাংলাদেশের যেটার জন্য আসলে এত রক্ত ঝরলো, যে আন্দোলনের জন্য গত 15 বছর বিএনপি নিজেও আন্দোলন করেছে, এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকারের চিফ কে হবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনারা জানেন যে জুলাই সনদের মধ্যে কিন্তু বলা আছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে প্রধান বা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, সেটা কিন্তু জুলাই সনদ অনুযায়ী সেটা হচ্ছে এক ধরনের বিরোধী দল এবং সরকারি দলের একটা ঐক্যমত ভিত্তিতে একটা সার্চ কমিটির মাধ্যমে হবে। কিন্তু বিএনপি কিন্তু এখানে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি কিন্তু মাঝমোর চাচ্ছে যে বিচার সুপ্রিম কোর্টের আইনজীবী বা অ্যাপিলেট বিভাগের যে আইনজীবী মানে বিচারক, কিন্তু ওই যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচার, এবং যেই ত্রয়োদশ সংশোধনী পঞ্চদশ সংশোধনীর পরে কিন্তু সেটাই যদি কিছুই না হয় সেটাই কিন্তু রিইনস্টেট হবে। এবং সেক্ষেত্রে কিন্তু বিচার বিভাগের উপরে কন্ট্রোলটা থাকা ভেরি জরুরি হয়ে পড়ে। আমরা কিন্তু জাস্টিস হাসানের কেস তো জানি, এবং যেটার জন্য আসলে শুরু হয়েছে সব কিছু। তো আমার একটা জিনিস মনে হয় যে বিচার বিভাগ, যে কারণে আমি আশঙ্কিত বা আশঙ্কা প্রকাশ করছি, যে বিচার বিভাগের উপর কন্ট্রোল রাখাটা শুধুমাত্র যে মানে ওভারঅল সব কিছুর উপর কন্ট্রোল রাখা জরুরি তা, সেটা পার্সপেক্টিভও নয়। সেক্ষেত্রে কিন্তু এক ধরনের আগামী তত্ত্বাবধায়ক সরকার 2030 সালে যেই তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হবে, সেইটার উপরে এক ধরনের কন্ট্রোল, সেটাও কিন্তু এক ধরনের আশঙ্কা আমাদের তৈরি করে দেয়। আদারওয়াইজ হঠাৎ করে সবাই এরকম একটা রাজনৈতিক ঐক্যমত থাকার পরেও কেন বিচার বিভাগকে এখনও স্বতন্ত্র করা হবে না? এবং আপনারা জানেন যে আমাদের আগের যে বিচারপতি ছিলেন, মানে জাস্ট ইমিডিয়েট বিচারপতি রিফাত, উনি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন। এবং আমি তখন অনেক ক্ষেত্রে আমরা এটাও শুনেছি, এবং তৎকালীন আইন উপদেষ্টা থেকেও শুনেছি, যে এটার ক্ষেত্রে কিন্তু অনেকেই আমলারা অনেক ক্ষেত্রেই বাধা দেওয়ার চেষ্টা করেছে। বাট এটা কিন্তু বিচারপতি রিফাত এবং শেষ পর্যন্ত ডক্টর ইউনুসকেও ইনভলভ হতে হয়েছিল এই পার্টিকুলার অধ্যাদেশটার জন্য বা সেক্রেটারি তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা এত কিছুর পরেও যদি এটা করতে না পারি, এটা একটা ব্যর্থতা। এবং আমি মনে করি গত তত্ত্বাবধায়ক সরকারকে যতই আমরা ক্রিটিসাইজ করি না কেন, অন্তর্বর্তীকালীন সরকারকে, তার যেই কয়েকটা যদি বলি 3 থেকে 4টার মতো সবচেয়ে বড় সফলতা বা রিয়েল রিফর্ম, সেটা কিন্তু বিচার বিভাগ এই স্বতন্ত্র সেক্রেটারি প্রতিষ্ঠাটা করা। আমি ব্যক্তিগতভাবে এটাকে ফার্স্ট 2-3টা কাজের মধ্যে এটা মানে সবসময় এটাকে মনে করি এটা বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেরকম একটা ভালো জিনিস যার সম্পর্কে কারো কোনো মানে আপত্তি থাকার কথা না, সেটাকেও আমরা কিন্তু রীতিমতো বাতিলই করে দিচ্ছি। সেটা আসলে বর্তমান সরকারের ইন্টেনশন সম্পর্কে কিন্তু সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন আসাটা স্বাভাবিক।
তো আমি আসলে আর বেশি কিছু আগাবো না। লাস্টে তো অনেকেই কোশ্চেন করতেন আসলে কি করা, এরপরে কি করা। আমিও সারনাথ তুষারের সাথে একমত। দেখ আসলে রাজনৈতিক দলগুলো তো রাজনীতির ভাবেই প্রেশার তৈরি করার চেষ্টা করবে, কিন্তু আমরা যারা সিভিল সোসাইটি আছি তারা যদি প্রেশারটা তৈরি করতে না পারি, তারা যদি সরব হতে না পারি, আনফর্চুনেটলি আমাদের দেশের সিভিল সোসাইটি কিন্তু সেভাবে সরব না এইসব ব্যাপারে। তো সেই জায়গাটাতে আমরাই মনে করি হয়তো কেউ কেউ আমরা চেষ্টা করছি। শহীদুল আলম ভাই রিসেন্টলি অনেক কথা বলেছে, যেটা আসলে অনেককেই আমাদেরকে নাড়া দিয়েছে। তো এরকম মানে আরও অনেকেই কথা এগিয়ে আসা উচিত। এবং আমার মনে হয় আপনাদের মতো যারা আছেন, যারা আসলে সরাসরি রক্ত দিয়েছে, তাদের একটা দাবি আছে কথা বলার। আপনারা যারা জুলাইয়ে ছিলেন, মাঠে ছিলেন, নিজেদের পরিবার হারিয়েছেন, নিজেদের অঙ্গ হারিয়েছেন, তারা যত বেশি কথা বলবে তার ইম্প্যাক্ট কিন্তু অন্যান্য থেকে অনেক বেশি হবে। তা আমি রিকোয়েস্ট করব আপনারা এই কথা বলাটা বন্ধ করেন না, এই আন্দোলনটা চালিয়ে যান। আলাদাভাবে করেন, সংঘবদ্ধভাবে করেন, যে যেভাবে করেন ভয়েস রেজ করাটা খুবই জরুরি। এবং হয়তো আমরা তো খুব তাড়াতাড়ি হয়তো আশাহত হয়ে পড়তে পারি যে না সব কিছু বাদ করে দিচ্ছে, বাট আশাহত হওয়া যাবে না। আমরা অনেকেই আশাহত হয়ে গেছিলাম শেখ হাসিনার সময়, মনে হয়েছিল যে শেখ হাসিনা আজীবন থাকবে, কিন্তু উনি কিন্তু আজীবন থাকেনি। ওনার মতো এত মানে পরাক্রমশীল একজন স্বৈরশাসক ছিল না। অতএব আমার ধারণা বর্তমান সরকার এই ব্যাপারটা বুঝবে যে কেউই আজীবন থাকবে না, তাদেরকে জনগণের কথা শুনতে হবে এবং আমরাই তাদেরকে শোনাতে বাধ্য করবো। ধন্যবাদ।